Assalamu alaikum. Welcome to my channel Expert English Pro. Hello dear students, hope you all are good. So আশা করি তুমি সকলেই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি ক্লাস 19 একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, সেটি হলো কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্সে ফার্স্ট মার্কস তোমাদের জন্য বোর্ড পরীক্ষা রয়েছে, জন্য এই ধারাবাহিক তুমি কমপ্লিটিং সেন্টেন্সের দুইটি পার্ট তোমাদের জন্য আলোচনা করবো। আজকে প্রথম পার্ট আছে, আমাদের টপিক আলোচনা হলো কমপ্লিটিং সেন্টেন্স। আমরা জেনে নিই কমপ্লিটিং সেন্টেন্স কী এবং কাকে বলে, হলো কমপ্লিট সেন্টেন্স বিষয়টি কী। সো কমপ্লিট সেন্টেন্স কাকে বলে, সেটি হলো একটি ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট মানে সম্পূর্ণ, একটি অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করাকে কমপ্লিটিং সেন্টেন্স বলে। সম্পূর্ণ সেন্টেন্স মানে একটি অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করাকে কমপ্লিটিং সেন্টেন্স বলে। সো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স যদি আমরা ভালোভাবে অ্যান্সার করতে চাই, তাহলে আমাদের যে কয়টি বিষয়ে ধারণা থাকতে হবে, তাহলে তিনটি বিষয়ে ধারণা থাকতে হবে। এক নম্বর, সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে, মানে মনে করে যে একটা সেন্টেন্সে এক পাশে আমার দেওয়া থাকবে আর এক পাশে তুমি কীভাবে তৈরি করবে, সেই সেন্টেন্সের স্ট্রাকচার আছে এখানে, এই স্ট্রাকচারগুলো তোমাকে মেনটেন করতে হবে। তারপরে শব্দভাণ্ডার মানে ভোকাবুলারি যথার্থ প্রয়োগ, মানে ভোকাবুলারি অবশ্যই তোমার সেন্টেন্স মেক করতে প্রয়োজন, এই জন্য তোমার ভোকাবুলারি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং কোন ভোকাবুলারি এখানে অ্যাপ্রোপ্রিয়েট সে বিষয়ে তোমার ভালো ধারণা থাকতে হবে। তারপরে সম্পূর্ণ বাক্যের সঙ্গে, মানে তুমি যে বাক্যটি সম্পূর্ণ করবে এই বাক্যের সঙ্গে অসম্পূর্ণ বাক্যের যৌক্তিক প্রয়োগ। মনে করো দোয়ালদের সাথে আমরা ক্লোজের সাথে আমরা বিপরীত ক্লোজ ব্যবহার করবো, এরকম অসম্পূর্ণ বাক্যের সঙ্গে তোমাদের যৌক্তিক প্রয়োগ থাকতে হবে, তাহলেই তোমার সেন্টেন্সটি কারেক্ট হবে। তিনটি বিষয়ে যদি তুমি ভালোভাবে ধারণা নিতে পারো। তো আমাদের রুলস নাম্বার 1 হলো যে 1, যেটি হলো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লিস্ট। সো দ্যাট অর্থ যাতে, আর ইন অর্ডার দ্যাট অর্থ ইন অর্ডার দ্যাট যার ফলে, সো দ্যাট যাতে, ইন অর্ডার দ্যাট যার ফলে, লিস্ট অর্থ যাতে না, লিস্ট অর্থ যাতে না, লিস্ট শব্দটি নেগেটিভ ওয়ার্ড। ওকে, সো আমাদের মনে করো যে এই সেট এরকম দেওয়া থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তারপরে সো দ্যাট দেওয়া থাকবে, তারপরে ইন অর্ডার দ্যাট দেওয়া থাকবে, তারপরে লিস্ট যে কোনো একটা দেওয়া থাকবে। তারপর তোমার এই সেন্টেন্সটি মানে ডান পাশের সেন্টেন্স তোমার কারেক্ট করতে হবে, মানে সম্পূর্ণ করতে হবে। সেই জন্য এই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট ভার্ব প্লাস মাঝখানে থাকবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অথবা লিস্ট। এর পাশে থাকবে সাবজেক্ট প্লাস ক্যান, কুড অথবা ক্যান বা কুড অথবা মে বা মাইট বা শুড প্লাস ভার্বের বি1 ফর্ম, মানে যে কোনো একটা পরে ভার্বের বেস ফর্ম, মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় সর্বদা। সেখানে নোট হচ্ছে লিস্টের পরে শুধু শুড অথবা মাইট হবে। লিস্টের পরে তুমি মে ক্যান এগুলো ব্যবহার করতে পারবে না, কুড ব্যবহার করতে পারবে না। লিস্টের পরে শুধু শুড এবং মাইট ব্যবহার করতে হবে। সেখানে এক্সাম্পল আছে ইউ শুড এক্সারসাইজ, তোমার ব্যায়াম করা উচিত। ইউ শুড এক্সারসাইজ, তোমার ব্যায়াম করা উচিত। সো দ্যাট তোমার কিন্তু এইটুক সম্পূর্ণ সেন্টেন্স তোমার দেওয়া থাকবে, তারপর এই সেন্টেন্সটি তোমাকে সম্পূর্ণ করতে হবে। আমরা জানি যে সো দ্যাট থাকলে তারপর আমরা কী ব্যবহার করবো, যেহেতু তোমাকে তোমার ব্যায়াম করা উচিত, সেহেতু কি সো দ্যাট যাতে তুমি ফিট থাকতে পারো এরকমের, ঠিক আছে, মানে তুমি সুস্থ থাকতে পারো। তাহলে কী হবে, ইউ সাবজেক্ট আনবো, তারপরে যেহেতু এটা আমরা দেখতেছি যে ক্যান ব্যবহার করতে পারো, ফিট থাকতে পারো, তাহলে ক্যান ব্যবহার করো, তারপরে ফিট মানে ভার্বের বি1, সুস্থ থাকা, তুমি সুস্থ থাকতে পারবে। রুলস নাম্বার 2 যেটি হলো রুলস নাম্বার দ্বিতীয়, যেটি হচ্ছে অ্যাসেন্স বিকজ। এই দেখো অ্যাসেন্স মানে যেহেতু আর বিকজ অর্থ কারণ, অ্যাসেন্স অর্থ যেহেতু আর বিকজ অর্থ কারণ, এই যে অ্যাসেন্স যেহেতু আর বিকজ অর্থ কারণ, ঠিক আছে, মানে অ্যাসেন্স প্লাস কারণগুলো ক্লোজ। মনে করো যে তুমি কাজটি করোনি, তারপর কি ফল প্রকাশক ক্লোজ, তাহলে তুমি এটি পাবে না এরকমের। আর ফল প্রকাশক ক্লোজ বিকাজের ক্ষেত্রে শুরু থাকবে এবং বিকজের পরে কারণগুলো ক্লোজ হবে, এটা খেয়াল রাখো। অ্যাসেন্স প্লাস কারণগুলো ক্লোজ, এটা থাকলে মাঝে কমা হবে, তারপরে ফল প্রকাশক ক্লোজ। আর যদি শুরুতে মানে যদি বিকজ থাকে, তাহলে শুরুতে ফল প্রকাশক ক্লোজ হবে এবং বিকজ মাঝখানে হবে এবং শেষে কারণগুলো ক্লোজ হবে। সো এক্সাম্পল আছে অ্যাজ ইউ ক্যান নট ডু ইট, যেহেতু তুমি এটা করতে পারোনি। অ্যাজ ইউ ক্যান নট ডু ইট, যেহেতু তুমি এটা করতে পারোনি, তাহলে আমরা অ্যাজ সিন আসছে প্লাস কারণগুলো ক্লোজ, তুমি এটা করতে পারোনি, তারপরে কমা হবে, তারপরে কি ফল প্রকাশক ক্লোজ, তাহলে তুমি এটা পাবে না এরকমের। তারপরে ইউ ক্যান নট গেট ইট, ক্যানের শর্ট ফর্ম কান্ট, ক্যান নট শর্ট ফর্ম ইউ কান্ট গেট ইট, তুমি এটা পেতে পারো না, বিকজ কারণ ইউ কান্ট ডু ইট, তুমি এটা করোনি। বিকজ মাঝে থাকে তাহলে প্রথম হবে ফল প্রকাশক ক্লোজ, তুমি এটা পাবে না বিকজ তুমি এটা করোনি। এখানে বলে কমা পড়ছে, এখানে কমা হবে না। তো রুলস নাম্বার 3 হলো সিন্স অ্যাজ ইফ অ্যাজ ডু। সিন্স অ্যাজ ইফ অ্যাজ ডু, সিন্স অর্থ যখন, সিন্স অর্থ যখন, আর অ্যাজ ইফ এবং অ্যাজ ডু মানে এমনভাবে যেন। সিন্স মানে যখন, অ্যাজ ইফ অ্যাজ ডু এমনভাবে যেন। সো এখানে স্ট্রাকচারটা ভালোভাবে খেয়াল রাখবে, এটা কিন্তু তোমার অনেক গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টে থাকে, সেখানে কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমাদের রাইট ফ্রম ভার্ব, তারপরে ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু এখান থেকে প্রশ্নটি রাইট ফ্রম ভার্ব থেকে দেখা করতে হবে। এখানে কী করতে হবে, আমাদের মনে করো যে পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা
প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, এপাশে প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে তো মাঝখানে মনে করো সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ ডু থাকবে। সিন্স অর্থ কি যখন, আর অ্যাজ ইফ, অ্যাজ ডু মানে এমনভাবে যেন থাকে। আমাদের এখানে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে আমরা এপাশে পাস্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করবো। খেয়াল রাখতে হবে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ ডু পূর্বে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে আমরা পরে পাস্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করবো। আর যদি পূর্বে যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ ডু পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো। পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট ইন্ডিফিনিট তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আমরা ব্যবহার করবো। এক্সাম্পল আছে ইট ইজ 20 ইয়ার্স, এটি হয় 20 কত, 20 মানে 20 বছর, এটি হয় 20 বছর সিন্স যখন, সিন্স মানে কি যখন। এরপরে কী হতে পারে, এটি হয় 20 বছর যখন আমি তোমার সাথে দেখা করেছিলাম, বা আমি তোমার সাথে সেই দেখা করেছিলাম এরকমের। তো এখানে কী আছে, ইজ এমিজারিটি আমরা জানি প্রেজেন্ট টেন্সের অক্সিলারি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা থাকলে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করবো। তাহলে এখানে সিন্সের উপর কী ব্যবহার করবো, সাবজেক্ট প্লাস ভার্ব, মিট এর পাস্ট ফর্ম হলো মেট, তারপর ইউ লাস্ট আমি তোমার সাথে শেষ দেখা করেছিলাম, এটি 20 বছর তখন আমি তোমার সাথে লাস্ট দেখা করেছিলাম। সেখানে খুবই সহজভাবে তোমাদের জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর রুল নম্বর 4 হলো হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ। এই যে হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড আর নো সুনার হ্যাড, এই তিনটার অর্থ হলো তেনাতে, তিনটার অর্থ তেনাতে, এবং অ্যাজ সুন অ্যাজ অর্থ হলো যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ অর্থ হলো যেই মাত্র। সো নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3 থাকলে দেন বা হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, দেন বা হোয়েন পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরে অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বি2 হবে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, রাইট ফ্রম ভার্বের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তুমি কমপ্লিট সেন্স ভালোভাবে পড়তে হবে, রাইট ফ্রম ভার্ব তোমাদের ইজি হতে হবে। অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বি2 থাকলে কমা প্লাস এর পাশে পাস্ট ইনডিফিনিট, মানে উভয় ক্ষেত্রে এর পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু এখানে হবে বি2 এবং এখানে হবে বি3 এবং বি2, এখানে হবে হোয়েন অথবা দেন, আর এখানে কমা, জাস্ট এই টু ডিফারেন্ট। সেখানে এক্সাম্পল আছে নো সুনার হ্যাড আই রিচ স্টেশন, তোমার এই দেন থেকে তোমার এই পর্যন্ত দেওয়া থাকবে নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাতে না তেনাতে, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে কী হতে পারে, মনে করো বাসটি চলে গেছে বা ট্রেনটি চলে গেছে, দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটি চলে গেছে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, লিভ, লেফট পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হচ্ছে, এখানে মাঝখানে দেন ব্যবহার হচ্ছে। তারপর অ্যাজ সুন অ্যাজ, যেইমাত্র আই রিচড হোম, আমি বাড়ি পৌঁছেছিলাম, যেইমাত্র আমি বাড়ি পৌঁছেছিলাম, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল, মাঝখানে কমা হবে, কমা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। রান, র্যান, রান, ঠিক আছে, রান, র্যান, রান, এখানে র্যান হলো পাস্ট ফর্ম, হি রান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। নাম্বার 5 হলো সো ডট ডট দ্যাট, আমরা কিন্তু প্রথম বুঝতে বলছি সো দ্যাট একসাথে, এখানে সো ডট ডট দ্যাট থাকবে, মাঝখানে কোনো একটা ওয়ার্ড থাকবে, সাথে অ্যাডজেক্টিভ থাকে। তারপর 2 ডট ডট 2, এই 2 ডট ডট 2 কিন্তু নেগেটিভ, আর সো ডট ডট দ্যাট অর্থ হলো এতই ডট ডট যে, আর 2 ডট ডট 2 এর অর্থ হলো এতই ডট ডট যে ডট ডট না। তোমরা এখানে অর্থ দেখে বুঝতে পারছো নেগেটিভ ওয়ার্ড 2 ডট ডট 2। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্বের বিয়ন বসবে, তারপর সো ডট ডট দ্যাট, মানে সো তারপর মাঝখানে একটি ওয়ার্ড, তারপর দ্যাট থাকে, এইটুকু দেওয়া থাকবে। তারপর আমরা কী ব্যবহার করবো, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, মানে বিয়ন প্লাস এক্সটেনশন। তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস 2 ডট ডট, মানে মাঝখানে একটি ওয়ার্ড 2 থাকলে তারপর বিয়ন প্লাস এক্সটেনশন, মানে 2 এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তো এক্সাম্পল আছে হি ইজ সো স্মল, মানে সে হয় এতই ছোটো, দ্যাট যে, সে এতই ছোটো, দ্যাট যে, সে হয় এতই ছোটো যে সে কি, সে হাঁটতে পারে না বা সে কথা বলতে পারে না। তাহলে কী হবে, হি ক্যান নট, এখানে খেয়াল রাখতে হবে, যদি এখানে প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান ব্যবহার করবো, এবং যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কুড ব্যবহার করবো। যেহেতু এখানে প্রেজেন্ট আছে সেজন্য সো আমরা এখানে কুড ক্যান ব্যবহার করবো। হি ইজ সো স্মল দ্যাট হি ক্যান নট, সে হাঁটতে পারে না, সে ক্যান নট ওয়ার্ক, এখানে তুমি হি ক্যান নট স্পিক যেটা ব্যবহার করবো কারেক্ট। তারপরে হি ইজ টু স্মল, মানে সে হয় এতই ছোট, টু ওয়ার্ক, যে সে হাঁটতে পারে না। প্রশ্ন নম্বর 6 হলো দোয়ালদো, দোয়ালদো অর্থ হলো যদিও ডট ডট তবুও, অথবা যদিও, মানে দুইটার অর্থ হতে পারে, অর্থভেদে পার্থক্য। সেখানে হলো বিপরীত অর্থ ক্লোজ, মানে বিপরীত একটা অর্থ হবে, তারপর দোয়ালদো প্লাস ক্লোজ, মানে দোয়ালদো ক্লোজ, পূর্বের বিপরীত ক্লোজ থাকবে, তারপরে দোয়ালদো ক্লোজ হবে, মাঝখানে তোমার মনে করো এই বিপরীত ক্লোজটা দেওয়া থাকবে, তারপর দোয়ালদো দেওয়া থাকবে, তারপর তুমি পাশে একটা ক্লোজ বসিয়ে দিবে, মানে এটার বিপরীত অর্থে। তারপর দোয়ালদো ক্লোজ শুরুতে থাকবে, যদি থাকে তাহলে মাঝে কী হবে, কমা হবে, তারপর কি বিপরীত ক্লোজ হবে। সেখানে খেয়াল করো দো হি ইজ পোর, যদিও সে গরিব, এখানে কী হতে পারে, সে গরিব, তারপরে কি বিপরীত হলে কি, সে সৎ, গরিব তবুও সৎ, আসলে গরিব একটু অসৎ হয় এরকম, মানে তাদের টাকা পয়সার জন্য অসৎ হওয়া দরকার, কিন্তু তারা তা না, সেটা বুঝতে পারে বিপরীত। দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে হয় সৎ, এখানে কিন্তু ভুলেও কখনো ভার্ব ব্যবহার করতে, শুধু কমা ব্যবহার করতে হবে। হি ইজ অনেস্ট, সে হয় সৎ, দো যদিও, ইজ পোর, সে গরিব, এখানে বিপরীত অর্থ হয়েছে হি ইজ পোর। রুল নাম্বার 7 হলো ইট ইজ হাই টাইম বা ইট ইজ আ টাইম, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাইট ফর্ম ভার্বের জন্য এবং ভার্সিটি এডমিশনের জন্য, মানে এটাই উপযুক্ত সময়, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম,
যে কোনো একটা, দুইটার ক্ষেত্রে এক স্ট্রাকচার, এটাই উপযুক্ত সময় মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম বোঝায়। সেখানে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে, একটু দেওয়া থাকলে আমরা পরে যদি সাবজেক্ট ব্যবহার করি তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবো, V2 ব্যবহার করবো প্লাস এক্সটেনশন। আর যদি আমরা সাবজেক্ট ব্যবহার না করি তাহলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। তো এক্সাম্পল আছে ইট ইজ আ টাইম, এটি হয় একটি, এটা উপযুক্ত সময়, ইট ইজ আ টাইম এটা উপযুক্ত সময়। আমি যেহেতু সাবজেক্ট ব্যবহার করেছি সেজন্য আমি অবশ্যই ভার্বের 2 ফর্ম নিতে মানে পাস্ট ফর্ম নিতে হবে। ইউ টুক টেকেন, ইউ টুক মেডিসিন মানে এটাই তোমার ওষুধ খাওয়ার উপযুক্ত সময়। তারপর দ্বিতীয় যেটি হলো ইট ইজ আ হাই টাইম, এটা উপযুক্ত সময়। এখানে আমি যেহেতু সাবজেক্ট ব্যবহার করি এর জন্য আমি 2 দিয়েছি, তারপরে ভার্বের বেস ফর্ম টু টেক মেডিসিন, এটাই তোমার ওষুধ খাওয়ার উপযুক্ত সময়। যে কোনো একটা সেন্টেন্সই কারেক্ট, তোমার যদি ভার্ব দেওয়া থাকে তাহলে তুমি এখানে সাবজেক্ট দেওয়া থাকে তুমি এখানে ভার্বের V2 ব্যবহার করবে, সাবজেক্ট না দেওয়া থাকলে 2 প্লাস V1 ব্যবহার করবে। তারপরে রুলসটি হলো রিলেটিভ প্রোনাউন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, একটা প্রশ্ন এখান থেকে আসবে মাস্ট। হু ইজ দ্যাট, হুজ প্লাস নাউন মানে হু মানে আমরা জানি যে বা যারা, এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন ব্যবহার হচ্ছে প্রশ্নবোধক নয়। প্রশ্নবোধক হলে কে বা কারা, প্রশ্ন ছাড়া যে বা যারা। তারপরে হুইজ অর্থ কোনটি, প্রশ্ন ছাড়া যেটি। দ্যাট অর্থ যা, প্রশ্ন ছাড়া দ্যাট অর্থ যা বা যা, ঠিক আছে। হুজ মানে কার, না প্লাস নাউন থাকবে, হুজ পে মানে কার পেন, এটসেট্রা মানে যে কোনো একটি রিলেটিভ প্রোনাউন এইসব থাকবে, ঠিক আছে। তাহলে এখানে স্ট্রাকচার হলো দুইটি স্ট্রাকচার আমরা ফলো করবো। প্রথমে হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ব্যক্তি বস্তুবাচক অ্যান্টিসিডেন্ট মানে সাবজেক্ট ভার্ব পরে ব্যক্তি বস্তুবাচক একটি বাকি অংশ থাকলে তারপর আমরা এই বেশি ব্যবহার করবো হু হুইজ প্লাস অথবা দ্যাট, হু অথবা হুইজ অথবা দ্যাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে সাবজেক্ট ব্যক্তি বস্তুবাচক মানে ব্যক্তি বস্তুবাচক সাবজেক্ট হবে, তারপরে হু হুইজ অথবা দ্যাট হবে প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন হবে। তারপরে আমরা ভার্ব সিঙ্গুলার ভার্ব প্লাস এক্সটেনশন ব্যবহার করবো। সেখানে নোট হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে হু এবং অন্য ক্ষেত্রে হুইজ অথবা দ্যাট ব্যবহার হবে, একটু ভালো করে খেয়াল করবেন। যেমন আই নো দ্য ল্যাড, এখানে সাবজেক্ট হয়েছে, প্রথম বচন হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্লাস ভার্ব হচ্ছে আই নো, তারপর ব্যক্তি বস্তু হচ্ছে অ্যান্টিসিডেন্ট দ্য ল্যাড। তারপর কি হচ্ছে হু হুইজ, এখানে হু হয়েছে কারণ এখানে ল্যাড মানে কি ভালো বুঝেছে, হু প্লাস ভার্ব হিজ হয়েছে, তারপরে 10 years old বা কি অংশ। তারপর দ্বিতীয় রুলস অনুসারে দ্য ল্যাড এই সাবজেক্ট ব্যক্তি বস্তুবাচক, এখানে ব্যক্তিবাচক হয়েছে, তারপরে হু হয়েছে, তারপরে ভার্ব এই যে ভার্ব হয়েছে ইজ, তারপর এক্সটেনশন 10 years old, তারপরে কি ভার্ব সিঙ্গুলার ইজ, তারপর এক্সটেনশন ভেরি ট্যালেন্টেড। রুলস নাম্বার 9 হলো উড ইউ মাইন্ড অথবা উড ইউ লাইক, যে কোনো একটি হতে পারে। তুমি বা আপনি কিছু মনে করবেন না, আপনি আমাকে কিছু দিতে মনে করবেন না, এরকম ব্যবহার হয় না এটি। তো এখানে দুইটা রুলস ফলো করে। উড ইউ মাইন্ডের পরে যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে তুমি ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে। আর উড ইউ লাইক থাকে তাহলে তুমি 2 প্লাস B1 ব্যবহার করবে, এখানে 2 প্লাস B1 হবে, 2 প্লাস B1 উড ইউ লাইক প্লাস 2 প্লাস B1, উড ইউ লাইক প্লাস 2 প্লাস B1 ব্যবহার করবে। সেখানে এক্সাম্পল আছে উড ইউ মাইন্ড, তাহলে উড ইউ মাইন্ড থাকলে আমরা চোখ বুঝে ভার্বে আইএনজি দেবো, মানে উড ইউ মাইন্ড আপনি কিছু মনে করবেন আমাকে কি, আমাকে এক কাপ চা দিতে বা আমাকে এক গ্লাস পানি দিতে, এরকম উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা দিতে আপনি কিছু মনে করবেন। সেখানে উড ইউ মাইন্ড জন্য 12 আইএনজি ব্যবহার করেছি প্লাস এক্সটেনশন। তারপরে উড ইউ লাইক থাকলে 2 প্লাস গিভ 2 প্লাস 12 বেস ফর্ম, উড ইউ লাইক টু গিভ মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা দিতে আপনি কিছু মনে করবেন। সো দুটার ক্ষেত্রে একই অর্থ, কিন্তু এখানে 2 প্লাস B1 হবে উড ইউ লাইকের ক্ষেত্রে, এখানে উড ইউ মাইন্ডের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। সো আজকে এই পর্যন্ত ছিল তোমাদের কমপ্লিটিভ সেন্টেন্সের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আবার দেখা হচ্ছে। আসলে কন্ডিশনাল নিয়ে আমি তোমাদের এই কমপ্লিট আলোচনা করি, যেহেতু আলোচনাটা বড়, তোমরা কন্ডিশনালটি আমার অন্য ভিডিও থেকে দেখে নিবে, আমার চ্যানেলের ভিডিওতে আছে। সো ভালো থাকো, দেখা হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের দ্বিতীয় পার্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।